জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, চাঞ্চল্যকর তথ্য ফাঁস, আওয়ামী লীগ ভোটাররাই বিএনপিকে জেতাবে, তলে তলে ফুল সেটিং। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনূসের দুঃশাসন, সম্পদের হিসেব দেওয়ার নামে ঠকানো হলো জনগণকে, দাবি শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সাংসদ সহ সাইফুল সহ 6 আসামির মৃত্যুদণ্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চুরি করতে এসে অস্ত্র দেখিয়ে হুমকি, পিটিয়ে পুলিশে দিল জনতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চট্টগ্রাম বন্দরে 2 দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গোদাগাড়িতে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ নেতা, এলাকায় চাঞ্চল্যে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতির মাঠ বড় পিচ্ছিল। রাজনীতিতে একটা শব্দ প্রায় শোনা যায়, সম্ভাবনা। ফলে কি হতে পারে বলে একটা অনুমান করা যেতে পারে, কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি সেই অনুমানকে ভ্রান্ত প্রমাণ করে। পদ্মাপাড়ের রাজনীতিতে এই দুটি যেন আরও বেশ করে ধ্রুব সত্য বলে প্রমাণিত হচ্ছে। হাসিনা দিল্লিতে থাকাকালীন বাংলাদেশের ভোট নিয়ে বেশ কয়েকটি সমীক্ষা প্রকাশিত হয়। সেই সব সমীক্ষায় দেখা যায় হাসিনার দল আওয়ামী লীগ বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসতে চলেছেন। হাসিনা পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। বাস্তব পরিস্থিতি যখন দেখিয়ে দিল আওয়ামী লীগের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ নেই, তখন বাংলাদেশের জাতীয় রাজনীতির হাওয়া মোড়কের ঝুঁটি ঘুরে গেল। এক নয়, একাধিক প্রশ্ন ঘুরতে শুরু করে। সেই সব প্রশ্নের মধ্যে সবথেকে যে প্রশ্ন সবথেকে বেশি মাইলেজ পেল তা হল আওয়ামী লীগের ভোট কার পক্ষে যাবে। এদিকে ভোটের দিন আওয়ামী লীগ কর্মীদের কী দায়িত্ব হবে সে ব্যাপারে নির্দেশ দিয়ে রেখেছেন হাসিনা। বলেছেন 12 তারিখ তারা যে বুথে না যায়। বঙ্গবন্ধুর কন্যার ওই কৌশলের লক্ষ্য ভোটকে প্রশ্নবিদ্ধ করা। ত্রয়োদশ নির্বাচনে যদি আওয়ামী লীগের একজন সমর্থকের ভোট ব্যালট বাক্সে না পড়ে, সেক্ষেত্রে ভোটের ফলাফলের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক মহল কোনোভাবেই এই ভোটের ফলাফলকে স্বীকৃতি দেবে না। আরও একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে 19 আর জাতীয় নাগরিক পার্টিকে 2.6% মানুষ ভোট দিতে চায়। ইউএএসডি জরিপে প্রশ্ন করা হয়, জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন? ভোট দেবেন না 0.2% মানুষ। প্রশ্ন করা হয়েছিল কোন সরকার দল গঠন করবে। জবাবে 77% মানুষ বিএনপির পক্ষে মত দিয়েছেন। 17% মনে করে আগামী দিনে জামায়াত সরকার গঠন করবে। মাত্র 1% মানুষ মনে করেন আগামী দিনে সরকার গঠন করবে এনসিপি। জানতে চাওয়া হয়েছিল গত নির্বাচনে কাকে ভোট দিয়েছিলেন বা দেওয়ার ইচ্ছা ছিল। জবাবে 35%-এর জবাব ছিল তারা বিএনপিকে ভোট দিয়েছেন, আর 27% ভোট দিয়েছেন আওয়ামী লীগকে। অপরদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন 5%-এর বেশি। এদিকে ইউনূসের দুঃশাসনে সম্পদের হিসাব দেওয়ার নামে ঠকানো হলো জনগণকে, দাবি শেখ হাসিনার। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দেশে লুটপাট ও দুর্নীতির ঘটনা ব্যাপক হারে বেড়েছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে বারবার ঘোষণা দেওয়া হলেও উপদেষ্টা পরিষদ তাদের সম্পদের বিবরণী প্রকাশ না করে জনগণকে এক প্রকার প্রতারিত করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সোমবার 2 ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সম্পদের হিসাব প্রকাশের যে প্রতিশ্রুতি ছিল তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সংবাদ সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন শাহজাদা এম আকরাম এবং মোহাম্মদ জুলকরনাইন। প্রতিবেদনে বিচার, রাষ্ট্র সংস্কার, নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনের নিরিখে অন্তর্বর্তী সরকারকে বিচার বিশ্লেষণ করা হয়েছে। সার্বিক পর্যবেক্ষণে বিচার ও নির্বাচনের অবকাঠামো তৈরিতে কিছু অগ্রগতি হলেও তা পর্যাপ্ত শক্তিশালী ও মজবুত নয় বলে উল্লেখ করা হয়।
ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্র সংস্কারকে কেবল তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখেছে, কিন্তু বাস্তবায়নের পথে যে ঝুঁকিগুলো ছিল তা নিরসনের কার্যকর উপায় অনুসন্ধান করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশের প্রতি বড় রাজনৈতিক দলগুলোর অনীহা দেখা গেছে। বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে প্রস্তাবিত গণভোট নিয়ে দেশজুড়ে এক ধরনের বিভ্রান্তি ও দ্বিধা সৃষ্টি হয়েছে। বিচার বিভাগের সংস্কারে কিছু সাফল্য এলেও টিআইবি মনে করে বর্তমানে বিচার ও প্রতিশোধের মধ্যে এক ধরনের একাকার অবস্থা তৈরি হয়েছে। বাস্তবে বিচার কতটুকু আর প্রতিশোধ কতটুকু, সেই বিতর্কটি থেকেই যাচ্ছে। আরও জানিয়ে দেব, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল সহ 6 আসামির মৃত্যুদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 7 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, 2 জনকে 7 বছর করে কারাদণ্ড, আর 1 জনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলিত আজ বৃহস্পতিবার এই রায় দেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি হলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ, আশুলিয়া থানার সাবেক উপনিরীক্ষক এসআই আব্দুল মালেক, সাবেক সহকারী উপনিরীক্ষক এএসআই বিশ্বজিৎ সাহা, সাবেক কনস্টেবল মুকুল চোকদার ও যুবলীগ ক্যাডার রনি ভুইয়া। এদিকে চুরি করতে এসে অস্ত্র দেখিয়ে হুমকি, পিটিয়ে পুলিশে দিল জনতা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চুরি করে ধরা পড়ার পর পরিত্যক্ত একটি অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওমর ফারুক নামে এক যুবকের বিরুদ্ধে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি দুপুরে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে বুধবার রাত গভীর রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ফারুক বসুহাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ফিরোজ আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সিরাজপুর গ্রামের শাহজালালের নতুন বাড়িতে কেউ না থাকায় তালা ভেঙে ঘরে ঢুকে ফারুক ও তার সহযোগীরা। এই সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ গড়ে তোলে এলাকাবাসী। এক পর্যায়ে স্থানীয়রা টের পেয়ে বাইরে থেকে দরজা আটকে দেয়। এই সময় ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে ফারুক, কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে। এই সময় তার কাছে থাকা একটি অচল অস্ত্র দিয়ে গুলির ভয় দেখায় উত্তেজিত জনতাকে। পরে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ফারুককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে এই ঘটনায় ফারুকের সঙ্গে থাকা তার সহযোগীরা পালিয়ে যায়। আরও জানিয়ে দেব, চট্টগ্রাম বন্দরে 2 দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি আগামীকাল শুক্রবার ও শনিবার স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে পুনরায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবদ ড এম সাখাওয়াত হোসেন স্পষ্ট জানিয়েছেন, দেশের স্বার্থে চুক্তি সম্পন্ন হবে এবং বিশৃঙ্খলা দমে সরকার কঠোর অবস্থানে থাকবে। আজ বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি সকালে নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নেমে বন্দরে আসার খবর ছড়িয়ে পড়লে শ্রমিক কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল 11:15টার দিকে উপদেষ্টা বন্দর ভবনে প্রবেশের চেষ্টা করলে কয়েকশো আন্দোলনকারী তার গাড়ি ঘিরে ধরেন। এই সময় গো ব্যাক অ্যাডভাইজার, ডিপি ওয়ার্ল্ডের দালালরা হুঁশিয়ারি সহ বিভিন্ন স্লোগান দেন তারা। প্রায় 15 মিনিট উপদেষ্টার গাড়ি আটকে থাকে। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাহারায় তিনি বন্দর ভবনে প্রবেশ করেন। এদিকে গোদাগাড়িতে ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগের নেতা, এলাকায় চাঞ্চল্যে। রাজশাহীর গোদাগাড়িতে আওয়ামী লীগের এক সাবেক নেতা বিএনপির প্রার্থী ধানের শীষের পক্ষে প্রচারণায় নামার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক সুনন্দন দাস রতন রাজশাহী 1 আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসর শরীফ উদ্দিনের পক্ষে ভোট চাইছেন। এই সময় তিনি স্থানীয় কয়েকজনকে উদ্দেশ্য করে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে এবার ধানের শীষে ভোট দিতে হবে। পাশাপাশি তিনি বলেন, আমাদের একটা ছাতা দরকার, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
সুনন্দন গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামের বাসিন্দা। তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক ছিলেন। মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী সাব্বির রহমান ফেসবুকে 53 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।